ফুটো ভাই, তুই আজকে যা কাজটা করেছিস না, একদম তুখোর কাজ। সত্যি ফুটো, তোমার কাছে আজকে আমি ঋণী। না না স্যার, কিসের ঋণী স্যার? ও ফাজলেমিতি করেছে তাই ধরে ফেলাইছি, এতে আবার ঋণী থাকার কি হলো স্যার? তুমি যদি না বাঁচাতে আজকে তো তাহলে আমি হাগুর কাছে 17 লাখ টাকা দেনা হয়ে যেতাম, আর এই দেনা শুধাতে শুধাতে হয়তো আমার চাকরিও চলে যেত। স্যার এসব ভাগ্যের লেখা, ও কখন কি হবে কেউ কিছু করতে পারবে না স্যার, বুঝতে পারছেন? আমি ওই যে সন্দেহ হয়েছে যে ব্রেনের অপারেশন হবে, 17 লাখ টাকা নেবে, ফরেনের ডাক্তার তো আসে নাই, আর উপরের তো এত ঘাপাত করে অপারেশন হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না, তখনই আমার ডাউট হয়েছে। সত্যি ফুটো, তুমি জিনিয়াস। তুমি কেন যে পড়াশোনা করো নাই? পড়াশোনা করলে ভালো একটা মোটামুটি পজিশনে থাকতে। কেন স্যার, এখন কি পজিশনে খারাপ আছি? না না, এখনো তো ভালো পজিশনে আছো। আমরা এত পড়াশোনা করে কি করেছি? কিচ্ছু করতে পারিনি। একটা মোটামুটি সাধারণ ডাক্তার চেনার ক্ষমতা নেই আমাদের। স্যার পড়াশোনা করলেই যে বুদ্ধি হবে তার তো নাই। মেইন কথা হচ্ছে মানুষের ঠেলাগুতো খাতি খাতি বুদ্ধি হয়। বুদ্ধি কোনোদিন এই কেজি হিসেবে আসে না। মোটামুটি লোকের কাছে ঠেলাগুতো খাবা বুদ্ধি আসবে, ঠেলাগুতো খাবা বুদ্ধি আসবে। তা যাই বলো ফুটো, হ্যাঁ, তোমার কাছে আমি অনেক ঋণী। বলছি কি স্যার, ওইসব কথা ছাড়েন। মোটামুটি এই হসপিটাল থেকে ছুটি দেবে কখন? ছুটি তো দিয়ে দিয়েছে। তোমার ওই পুরনো 5 লাখ টাকার চেকটা বানাতে ওদের একটু সময় লাগছে তাই। ভালোই হলো, এক কাজে দুই কাজ, হাত দিয়ে দেখি 3 কাজ। তার মানে? এই ফুটো যদি হসপিটালে না আসতো আজকে, টাকা দিতে যাওয়ার সময় যদি ফুটো না থাকতো, তাহলে তো ঝামেলা পুরো একদম ক্লিয়ার হয়ে যেত, টাকাও চলে যেত, সব বরবাদ হয়ে যেত। ফুটো আইছে, টাকা বাঁচিছে, আমাদের মোটামুটি পুরনো যে টাকা ছিল সেই টাকা উঠিছে, আর আপনার বউও ভালো হয়ে গেছে। স্যার কত দেখি কাজ হয়েছে না? সত্যি ফুটো, তুমি অসাধারণ। তুমি একটা ভগবানের রূপে এসে আমার 17 লাখ টাকা বাঁচাই দিছো। বারবার স্যার বলবেন না স্যার, আমার একটু ইমোশনাল লজ্জা করে। আচ্ছা ঠিক আছে, কালকে কিন্তু বিরিয়ানি খেতে হবে আমাদের বাড়িতে। ও অবশ্যই স্যার, অবশ্যই, তা নিয়ে কোনো সন্দেহ নাই। আজকে ডাক্তারের যে কচুর দেশে ফুটো, ও তো মনে হয় এর পরে ভয়তে আমাদের কারোরই ডাকবেই না। মাথা খারাপ নাকি? আমাদের দেখি কেউ মরবে? আমরা আসলি বারে আগের তো বলবে কি হসপিটালে কাজ হবে না, নিয়ে যাও বড় হসপিটালে। পারেও বটে চিটিংবাজি করতে। 1 টাকা না 2 টাকা না, পুরো 17 লাখ টাকা। হ্যাঁ, মানে ডাক্তার যদি চায় ফাজলামি বজ্জাতি করে কত টাকা ইনকাম করতে পারে। তা আর খারাপ বলো না হাগুদা। পাদু আসলো না যে? পাদু যদি এই ঘটনা জানে না, কেন ডাক্তারের নাকের বিট সমান করে দেয়। ঠিক বলেছেন স্যার, পাদুটি অত কিছু বলা যাবে না, বাড়ি গিয়ে তারপরে বোঝাই টুজাই বলতে হবে, নাই তো মালটার মাথা খারাপ হয়ে গেলি কেন ডাক্তার এইখানে পুরো একদম মাটি চাপা দিয়ে দেয়। ঠিক বলিস ভাইপোর মাথা যা গরম, ওখানে এইখানেই সবগুলোরে বালি চাপা দিয়ে দেয়। আরে হাগুদা, কাজ হয়ে গেছে। কি হয়েছে রে পাদু? আমি তোমার বলিস না, শেফালির কাজ, শেফালিরই কাজ। কি করে বুঝলে তোমরা? বলছি ভাইপো পাতায় পাতায় বল, আমি আবার ঠিকঠাক বলতে পারবো না, তুই বল। আমরা ঘরে গেছি, ঘরে গিয়ে চারিদিকে খুঁজেছি, কিচ্ছু পাইনি। এক জায়গা কটা চুল পাইছি, সেই চুলের ডিএনএ টেস্ট করলেও ধরা পড়ে যাবে যে ওটার শেফালির। তারপরে সারা ঘরে কোথাও কিচ্ছু নেই। তারপরে আস্তে আস্তে আমরা মেঝের দিকে নাক দিয়ে শুকতে শুকতে পেয়েছি পোড়া মোবিল আর সরষের তেল, এই দুটো মেশানো, আর পুরো মেঝে পুরো তেল তেলে আমরাই প্রায় পড়ে যাচ্ছিলাম। তারপরে এর থেকে বোঝা গেল যে কেউ শয়তানি করে ওই মেঝেতে তেল আর ওই পোড়া মোবিল মিশিয়ে ঢালিছে, বুঝতে পারি তো। তারপরে কি করবো, খালি ওইটুকু প্রমাণ হলে তো হবে না কে করিছে। তারপরে এই যে ঢামনা কাকা বললো শেফালি ছাড়া আর কেউ করেনি। আমারও মনে মনে একটু ডাউট ছিল, কিন্তু পুরোপুরি কনফার্ম নয় তো কিছু বলা যায় না। তারপর কি করেছিস ভাইবো? তারপরে কি করবো, ছাদের বাড়ির সামনে একটা হলুদ কালারের বাড়ি আছে, ওই বাড়িতে সিসি ক্যামেরা যাওয়ার সময় আমরা দেখেছিলাম। তারপরে ভাবলাম ওদের বাড়ি সিসি ক্যামেরা গিয়ে একটু চেক করি যে কে ঢুকেছিল ওই দিন বাড়িতে। তারপরে কাকার কথা মতন দেখতে পারলাম শেফালি ঢুকিছে। শেফালি যে কালারের শাড়ি পরেছিল সেই কালারের শাড়ি দেখা গেছে, কিন্তু মুখে মাস্ক ছিল, বুঝতে পারিস, এর জন্য মুখটা দেখা যায়নি। শেফালির বাচ্চা, তোরা আজকে আমি পিন্ডির চটকাই ছাড়বো। বলছি কি বাবা, ওই শেফালির নামে আর মার নামে আর ওই ছোট মার নামে যে কেসটা ছিল ওটা একদম ওঠানোর দরকার নেই, আপাতত ওটা ওরকমই থাক, বুঝতে পেরেছো? আগে বিচারপত্র হবে, তারপরে গিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিচার বিচার কিছু না ভাইপো, মান্দার কথাতে বাড়ি হবে। 3টে বাড়ি দিবি, দেখবি খেয়াল খেয়াল করে সবকিছু বলে দেবে। ভাইপো তুই যা বলবি তাই হবে, আমি তোর মতে মত। যতই যে যা বলুক, পুলিশকে কিন্তু একটু জানানো দরকার, নাহলে পরবর্তীতে কোনো সমস্যা হলে তখন আমাদের ঘাড়ে এসে চাপবে। ও নিয়ে কোনো চাপ নেই, দারোগা বাবু আমার বন্ধু, একটু ফোন করে বলে দেবানি, কোনো ঝামেলা হবে না। ভাইপো এদিকে আরেকটা কেস ঘটে গেছে। কি কেস কাকা? আরে ভাইপো, ওই হসপিটালের ডাক্তারে বলেছিল না অপারেশন করতে 15 লাখ টাকা লাগবে, বিদেশের ডাক্তার করবে। সব ফালতু কথা। ফালতু কথা মানে? ছোট্ট একটুখানি ফুলার মতন হয়েছে, সেটা একটু ছাড়াই দিয়ে ওখানে দুটো সেলাই দিয়ে বলে কি ফরেনের ডাক্তার আছে 15 লাখ টাকা দাও। আর আমি ধরেছি মুসড়া মেরে, এমন দেওয়া দিছি টাইট, মোটামুটি ওর কাজ অবস্থা টাইট। ওই ডাক্তার হারামজাদা কোথায় এখন? ওরে আজকে আমি লুঙ্গি খুলে বেরোবো। সাধারণ জনগণের টাকা নিয়ে ছিনিমিনি খেলা, হ্যাঁ? এত বড় বড় ডাক্তার হয়েছে নামে, আর মানুষের টাকা লুটপাট করা এত সহজ? হ্যাঁ, কোনোদিনই হতে যাবো না, ঢ্যাবনা বাজে থাকতে কোনোদিনই হবে না। আজকে এমন কেন খেলাবো না, ওর আন্ডার ফ্যান ফাটাই দেবো বারো ইয়ে। তারপরে কাকা কি হয়েছে? তারপরে আরো পেঁচ সাইডে ঠেসে ধরেছি, এখন কোথায় যাবে সব গল গল করে বলে দিয়েছে। আরে আগে আমাদের যখন অপারেশন করেছে না 4 লাখ টাকা, তখন কিচ্ছু মোটামুটি করার দরকার নেই, খালি খালি আমাদের কাছে টাকা নেছে। তো সেই টাকা এখন ফেরত নেবো আমি, শুধু আসলে 5 লাখ টাকা নেবো। ভালো করেছো কাকা, একদম উচিত কাজ করেছো। বলছি ডাক্তার কই, আমার একটু দেখাও তো দেখি। না না, ফালতু ডাক্তারের সাথে ঝামেলা করে লাভ নেই।
ঝামেলা করে লাভ নেই মানে আর কি পাইছে নাকি? হ্যাঁ, 5 টাকার অপারেশন 17 লাখ টাকা বলে ওর বাবার টাকা। বলে আজকে মালবো, দেখতে পারলি মালবো। পরে কায়দা বুঝে কাজ করতে হবে, এখন কিচ্ছু করার দরকার নেই। কিচ্ছু করার দরকার নেই মানে এতগুলো টাকা হাকিবুকি করে নিয়ে যেত আর ওটা ছেড়ে দিতাম। আরে ধরিছে না তোর কাকা, একদম সাইজে চাষি ধরিছে। কোথায় যাবে এখন? আর পালানোর কোনো কায়দা নেই। তাই জন্য হয় বাবা, তাই জন্য হয়। উপযুক্ত বিচার করতে হবে ডাক্তারের, ওর ডাক্তারি বন্ধ করে দিতে হবে। আগে আমার জানুটা ভালো হয়ে বাড়ি যাক, তারপরে ডাক্তারকে দেখছি। অতদিন সময় নেই স্যার। ভাইপো বাড়ির দিকে চল। আমিও ডাক্তারের না আমার বাড়ি যাবো না, আমিও ওরে ব্যালন দিয়ে ছাঁচবো তারপর বাড়ি যাবো। শোনো, চোর ধরা পড়েছে, এখনো বেশি উত্তেজিত হয়ে না, চুপচাপ বসে থাকো। আমাদের টাকাগুলো আগে ওসুল করে নি, তারপরে কি করে টাইট দিতে হয় সে আমার জানা আছে। ঠিক বলিস স্যার, পাদু একটু সাবধান, অত মাথা গরম করিস না। ঠিক আছে, তোমরা যা বলবা সেটাই। তাহলে আর দেরি কিসের, বাড়ির দিক চলো কেটা কম্বল নিয়ে। ফুটো, তোমার চেকটা পেলে পরে তুমি চলো, আমি আমার বউরে গাড়িতে উঠাচ্ছি। একদম স্যার, এখানে বেশি সময় রাখা যাবে না, এখানটার পরিবেশ ভারী খারাপ, তাই কি না? ঠিক বলেছিস ভাইপো, তাড়াতাড়ি চলো। সাইড ধরে ফুটো দেখি, তাড়াতাড়ি ডিসচার্জ করে নিয়ে বাড়ির দিকে যাই। হ্যাঁ স্যার, তাই করেন, চলেন। চলো দেখি। জানো তুমি এখন কেমন আছো? আমি এখন ভালো আছি, আমার কিচ্ছু হয়নি স্বামী। তোমার জন্য আমার কত টেনশন হচ্ছিল জানো? আর বলো না, কি করে যে স্লিপ করলাম, স্লিপ করে এরকম পড়ে আমি বেহুশ হয়ে গিয়েছিলাম। বলছি কি, তোমার আশেপাশে কেউ ছিল? ঠেলা ফেলা দিয়েছিল নাকি? না না, কেউ ছিল না, আমি একাই ছিলাম। বলছি কি ফুটো, হ্যাঁ, তোমার অ্যাকাউন্টে তোমার 5 লাখ টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। আমার যে এখনো মেসেজ আসেনি। মেসেজ চলে আসবে, তাছাড়া হসপিটাল ছেড়ে আমি পালিয়ে যাচ্ছি না তো, বুঝতে পেরেছো? টাকা যদি না আসে সকালে তুমি একবার খোঁজ নিও। শোনেন ডাক্তারবাবু, আর এইসব হাবিজাবি কাজ কিন্তু করবেন না, বুঝতে পেরেছেন? আমরা ভালো মানুষগুলো ছেড়ে দিলাম, অন্য কেউ হলে পুরো ওই আখের রস বের করার ওই মেশিনের ভিতরে দিয়ে আপনার পুরো সব রস বের করে নিত। আরে বাবা, ভুল হয়ে গেছে। আমার বউ আমার কাছে ডিমান্ড করেছে, বউর জন্মদিনে একটা মার্সিডিজ কার চাই, সেই টাকার লোভে আমি এসব কাজ করেছি। আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও। ক্ষমা? গরিব লোক টাকা কোথা থেকে পায়? হ্যাঁ, সেটুকু তোমার বুদ্ধি নেই? সত্যি বলছি, আমি গরিব মানুষদের লুটি না। তাহলে আমাদের কাছ থেকে কারণ টাকা নিচ্ছিলি? আরে তোমরা তো গরিব না, তোমরা তো লটারিতে 1 কোটি টাকা পেয়েছো, আমি আগেই জানতাম। তাই আমি ভাবলাম ফ্রি যদি 1 কোটি টাকা পাই, সেখান থেকে 10-15 লাখ টাকা নিয়ে কোনো ব্যাপার না। শুনিছো বিয়াদেবের কথা? শুনিছো? এরকম মনে হচ্ছে না ব্যালন দিয়ে এখনই তোর দুঘা দিই। না ফুটো বাবু, আমার ভুল হয়ে গেছে, আমি আর এইসব কোনোদিন করবো না, সত্যি বলছি। দেখা যাবে, আর যদি করিস না, তোর এই ঘটনাটা আমার কাছে রেকর্ডিং আছে, বুঝতে পারিস? একদম পুরো একদম দুনিয়ার সামনে একদম পর্দা ফাঁস করে দেবো, তখন বুঝবি কেমন লাগে। বলছি কি, দয়া করে এরকম কিছু করবেন না, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দিন। ঠিক আছে, যা যা যা, পালা। কেন্দে বাঁচি রে কেন্দে বাঁচি, পালাই বাঁচি। চলো তাহলে বাড়ির দিকে। বলছি কি স্যার, আপনি একটু এদিকে আসেন তো, আমি এই বৌদির সাথে একটু কথা বলবো। বলো ফুটো। বলছি কি বৌদি, তুমি যখন মাথা ঘুরায় পড়ে গেছো, তোমার পিছন থেকেও ঠেলা দিছে? না না, আমার কেউ ঠেলা দেয়নি। তাহলে তুমি কি করে পড়ে গেলে? সকাল থেকে আমার মাথাটা কিরকম ঘোরাচ্ছিল, হ্যাঁ, তার জন্য আমি যে এই বাথরুম থেকে আসছি কিরকম শ্যাক করে স্লিপ করে পড়ে গেলাম। তাহলে তোমাদের এই টাইলসের উপরে কি কোনো তেল ফেল ছিল? অত সব আমি বুঝতে পারিনি, বুঝতে পেরেছো? পা স্লিপ করেছে, পড়ে গেছি, বেহুশ হয়ে গেছি, এটুকুই আমি জানি। যাক, কিচ্ছু হয়নি, সেটাই ভালো। চলো চলো ফুটো, বাড়ির দিকে চলো। বলছি তোমার সঙ্গে এই দুর্ব্যবহারটা যে করেছে তাকে কিন্তু ছাড়বো না। মানে? মানে তোমার ঘরে অন্য কেউ ঢুকেছিল, এই শেফালি মনে হয়, কিন্তু আমি তো কাউকে দেখিনি। ও না দেখলেও তোমার ফেলার পিছনে ওর বড় হাত আছে, সেটা আমি বলতে পারবো না। তাহলে গিন্নি চলো বাড়ির দিকে চলো। যেই হোক না কেন, তাকে ছাড়া যাবে না। আরে ফুটো হাগু, ওইসব ছেড়ে দাও, আমি এখন ভালো আছি তো, কেউ আমার কিচ্ছু করেনি, আমি নিজের থেকেই পড়ে গিয়েছি। আপনি জানেন না বৌদি, আপনি নিজের থেকে পড়বেন কি করে? টাইলসের উপরে কি করে স্লিপ খায়? ওই তেল ফেল কিছু একটা নিচে মাখিয়েছে। আরে বাবা না, কিচ্ছু হয়নি, আমি এখন ভালো আছি, কোনো সমস্যা নেই, শুধু শুধু ঝামেলা করার দরকার নেই। চলো গিন্নি, বাড়ির দিকে চলো। বলছি স্যার, যত শিগগিরই পারি এই গোয়েন্দাটাকে ধরার চেষ্টা করছি, বুঝতে পেরেছেন? ধরতে পারলে এমন ব্যালনের বাড়ি দেবো না, সব সত্যি কথা বলে দেবে। ঠিক আছে ফুটো, তুমি যেভাবে আমার উপকার করলে সে উপকার আমি কোনোদিন ভুলতে পারবো না। স্যার বারবার এই কথা বলবেন না, এই কথা বললে আমার নিজের ছোট মনে হয়। তাহলে আমি এখন তোমাদের বৌদির নিয়ে বাড়ি নিয়ে রাখি, কালকে ধুমদার পার্টি হবে, চলে এসো কিন্তু বাড়ি। স্যার বাংলা হবে তো? একদম বাংলা ছাড়া কোনো কথা হবে না। চলো গিন্নি। চলো। বলছি হাগুদা, এক কাজে দুই কাজ, এই ডাক্তার যে 5 লাখ টাকা দেবে, হ্যাঁ, কালকে ওই নারায়ণ কাকারে দিয়ে দিলে পারে, বুঝতে পারিছো? তারপরে আমাদের ব্যাংকের থেকে টাকা তোলা লাগলো না, আর এই 15 লাখ টাকা উঠাই নিয়ে এসে এই টাকাটা ফিক্স করে দিলে একবারে হয়ে যাবে। ঠিক বলেছিস ভাই, আজকে এই টাকাগুলো ফিক্স করে তারপর বাড়ির দিকে যেতে হবে। চলো তাহলে, দেরি কিসের? ওই টাকা দিয়ে কাজ মিটাই দেবো, আর বাবা নতুন ঘর আমাদের। সত্যি যা হয় ভালোর জন্য হয়। চলো। আবার আসবেন? আসবো তো, শ্রাদ্ধে আসবো। শ্রাদ্ধ কবে করবি বল? কি যে বলো না ফুটো, একটুখানি ভুল হয়ে গেছে তার জন্য এরকম বলছো? একটুখানি ভুল? চল চল ফুটো চল। বলছি কি শেফালি, তুই বাড়ি থেকে 2 দিনের জন্য ঘুরে আসতে ভালো হতো। না না, আমার বাড়ি ভালো লাগে না, তোমাদের এখানেই ভালো লাগে। বাড়ি একা একা কিরকম, হ্যাঁ, পুরো একদম ক্যাবলা ক্যাবলা লাগে। কোনো তো সমস্যা ছিল না, তুই যেটা ঘটনা ঘটিয়েছিস এই কথা যদি জানাজানি হয় না, তখন দেখবি কি হয়। তোমরা শুধু শুধু ভয় পাচ্ছ, কোনো কিচ্ছু হবে না। কোনো কিছু হবে কি না হবে এখন দেখতে পারবি। কি আছে ঠাকুরপো? তোমরা আগে বলো, তোমরা কি শেফালির সাথে জড়িত কি জড়িত না? আরে কি বলছো? ভাইপো এদিকে আয় তো। কি হয়েছে বাবা পাদু?
তোমাদের এই শেফালি একটা অন্যায় কাজ করেছে, আজকে ওর কোনো ক্ষমা নেই। আমি আবার কি করলাম? আমি তো এখানেই বসে আছি। কি হয়েছে বাবা, একটু খুলে বলবি? স্যারের বাড়ি এই শেফালি গিয়েছিল। শেফালি গিয়ে দেখে কি স্যারের বউ একা আছে। স্যারের বউকে ফেলানোর জন্য তেল মোবিল সারা টাইলসে পুরো একদম ফেলে দিয়েছে। স্যারের বউ বাথরুম থেকে আসার পরে যেই না এদিকে পা দিয়েছে, চিত হয়ে পড়েছে, মাথায় ব্রেন শর্ট হয়ে গেছে। এত বড় একটা অপারেশন হয়েছে, এখন 17 লাখ টাকা লেগেছে। হ্যাঁ, হসপিটালে আছে। এখন এত টাকা দেবে কে বলো? কে আবার দেবে? শেফালির বাচ্চা দেবে। এই শেফালি, এরা কি বলছে সব সত্যি কথা? খেয়ে দিয়ে তোমার কাজ নেই? আমি তো সকাল থেকে তোমাদের বাড়িতেই বসে আছি। আজকের কথা না, কালকের কথা। কালকে কালকে তো আমি বাড়ি পড়ে পড়ে ঘুমাচ্ছিলাম। আমার হাতে দেখেছিস কি এটা? দেখেছি, জামা কাপড় ধোয়া ব্যাট। এই দিয়ে গুদুম গরম করে বাড়ি দেবো না, সব স্বীকার করে যাবি। কত বড় সাহস, তুমি আমার হাত লাগিয়ে দেখো তো। তোমার নামে এমন কেস দেবো না, সারা জীবন তুমি সূর্যের আলো দেখতে পারবে না। ওইসব হাবি জাবি কথা অন্য মানুষকে বলবি, বুঝতে পারিস? এই মুগুর দিয়ে তোরা বাড়াবো, মুগুর দিয়ে বাড়ো, এই মুগুরটা পুড়াই দেবো। তারপরে কোনো প্রমাণই থাকবে না যে আমি তোরা বাড়াইছি। ও বাবা, শোন, আমাদের এই পাদু ভাইপো দেখেছিস? হ্যাঁ, পুরো দারোগা বাবুর একদম রাইট হ্যান্ড। যা বলবে তাই। তোর অবস্থা শেষ, মনে রাখ, বুঝতে পারিস? এখনো ভালোই ভালো স্বীকার করলে স্বীকার কর, নাহলে মরেছিস তুই, দেখ। আর শোনো বৌদিরা, তোমাদেরও কিন্তু কেস উঠানো হবে না। শেফালির সাথে তোমাদের কেস ছিল না? ভেবেছিলাম আজকে আমরা উঠাই দেবো, তার জন্য কাগজপত্র সব রেডি করেছি। কিন্তু এই শেফালি যে এত বড় টাকাস করেছে, তার জন্য এখন তোমাদেরও ভুগতে হবে। তোমাদের ওই কেস উঠানো হবে না। ঝোলো 10-15 বছর ধরে। শেফালি, সত্যি করে বল, তুই যদি কিছু করে থাকিস সত্যি করে বল। না না, আমি কি করবো? আমি কালকে সারাদিন বাড়ি বসে ঘুমাচ্ছিলাম। দেখ রে শেফালি, সত্যি করে বল। সত্যি করে বলছি দিদি, আমি সারাদিন কালকে বাড়ি পড়ে পড়ে ঘুমাচ্ছিলাম। শুধু শুধু আমার নামে বদনাম। আর আমির বাচ্চা, এত মিথ্যে কথা বলিস, তোর কোনো রকম লাগে না? কিসের মিথ্যে কথা? তাহলে তোর ভিডিও দেখাবো, সিসি ক্যামেরায় রেকর্ড হয়েছে যে স্যারের বাড়ি গিয়েছিলি। ওইসব ভিডিও আমি বিশ্বাস করি না। আজকাল কত উল্টো পাল্টা ভিডিও বানাই দিচ্ছে। এর ভিডিও ওর, ওর ভিডিও এর। অন্য কেউ যাচ্ছিল হয়তো, তার সেইখানে মাথা আমারটা লাগিয়ে দিয়েছে। তোমরা সেনা কম নাকি? হ্যাঁ হ্যাঁ, এখন বেলনের বাড়ি খাবি, সেটাও বুঝতে পারবি। তখন থেকে বলছো বেলনের বাড়ি দেবা, বেলনের বাড়ি দেবা। কত বড় সাহস, মারো দেখি। ভাইপো, আমারে ধর, আমি আর থাকতে পারতেছি না। হারাম জাদি, হ্যাঁ, স্যারের বাড়ি গিয়ে স্যারের বউরে মারার জন্য প্ল্যানিং করেছিস? বল। তুই মারি মুড়ি, বাবারে কি লাগা লাগতেছে রে, আমার পাও ভুলিয়ে গেল রে। হারাম জাদি, সত্যি করে স্বীকার কর, স্যারের বাড়ি গেছিলি কিনা? আমি জানি, আমি বাড়ি শুনেছিলাম। তালি বুড়ি বাবারে, বুড়ি বাবারে, গিয়েছিলাম গিয়েছিলাম স্যারের বাড়ি গিয়েছিলাম। আগে মারা বন্ধ কর, তারপর বলছি। তুই আগে শিকার যা, বল বল বল, স্যারের বাড়ি গিয়েছিলি কিনা? গিয়েছিলাম, সত্যি বলছি গিয়েছিলাম। ছাড়ো আমার, ছাড়ো। দেখ কেমন লাগে, ফাঁসি করিস, ভাবছিস আমি মারবো না? আমি ছাড়ো না, আর মেরো না, আর মেরো না, মরে গেলাম, মরে গেলাম, আমার পায়ের হাড় ভেঙে গেল। কি জোরে জোরে মারলো রে, কি জোরে জোরে মারলো। এখনো মারিস দেখেছিস কি? সত্যি করে বল। সত্যি বলছি, আমি স্যারের বাড়ি গিয়েছিলাম, কিন্তু আমি স্যারের বউরে কিচ্ছু করিনি। আমি স্যারের বাড়ি গিয়ে দেখি কি স্যারের বউ এরকম চিত হয়ে মেঝেতে পড়ে আছে। হ্যাঁ, তারপরে আমি ওখান থেকে পালাই চলে আইছি। স্যারের বাড়ি গিয়ে স্যারের বউ দেখছি চিত হয়ে পড়ে রয়েছে, তার উঠানোর চেষ্টা করলি না, এইভাবে চলে আইছিস? একটা মানুষের মৃত্যুর মুখে ছেড়ে দিয়ে চলে আইছিস? না না, আমি অনেক চেষ্টা করেছিলাম, হ্যাঁ, কিন্তু জ্ঞান ফেরেনি। তারপর ভাবলাম এখানে যদি থাকি সবাই আমার উপর দোষ দেবে, তার জন্য আমি ওখান থেকে চলে আইছি। মিথ্যা কথা বলবি না হারামজাদি, আমি জানি যত নষ্টের গোড়ার মূল হচ্ছে তুই। তাহলে স্যারের বাড়িতে তুমি যখন কিচ্ছু করনি, তাহলে মেঝেতে সর্ষের তেল পোড়া মোবিল কোথা থেকে আসলো? আর ওখান থেকে তোমার চুলও পাওয়া গেছে, ডিএনএ টেস্ট করলে পারে, বুঝতে পেরেছো? সারা জীবন জেলে পড়ে মরবে। তেলের কথা হচ্ছে কি, হ্যাঁ, আমি ওই স্যারের বাড়ি গেছিলাম, দেখি স্যারের বউ এরকম পড়ে আছে। তারপর রান্নাঘরের থেকে হাত পায়ে সর্ষের তেল নিয়ে এসে একটু ঘষে দিছি, মাথায় একটু সর্ষের তেল দিছি, কিন্তু ওই দেখি জ্ঞান ফেরছে না। আর পোড়া মোবিল, পোড়া মোবিল কি হয়েছে কি, আমি সর্ষের তেল আনতে গিয়ে আমার পায়ে, ওই পাশে পোড়া মোবিল ছিল, আমার পায়ে ঘষা লেগে নিচে পোড়া মোবিল পড়ে গেছে। পটাপট করে আমি মুছে টুচে সব কিছু ঠিকঠাক করে চলে আসি। একা স্যারের বউরি এই খাটের উপর আর উঠাতে পারিনি, ওরকম রেখে চলে আসি। আমি ভাবিছি এই অবস্থায় যদি কেউ দেখে সব দোষ আমারই হবে, তার জন্য আমি ওখান থেকে তাড়াতাড়ি পালিয়ে চলে আসছি। একদম নাটক, আমি জানি সব তুই নাটক কথা বলছিস। তাহলে এক কাজ করো, স্যারের বউ যখন জ্ঞান ফিরবে জিজ্ঞেস করো। হ্যাঁ, আমি যদি কিছু করে থাকি তাহলে আমি সব সাজা আমার মাথায় নেব। বলছি কি, এই ঢামনা ঠাকুরপো, একবার ওর একটু সুযোগ দাও, বুঝেছো? স্যারের বউর কাছে শোনো তোমরা সবাই, দেখো কি বলে। স্যারের বউ যদি বলে যে শেফালি সবকিছু করেছে, তখন আমরা সবাই মিলে শেফালিকে সাহায্য করবো। না, কথাটা ঠিক কথা বলেছে মা। দেখো বৌদি, এখনই আমি পুরো স্বীকার করাই দিতাম, বুঝতে পারিছো? আর হসপিটালে 17 লাখ টাকা লাগিছে না, এর 2টো কিডনি বিক্রি করে দিতাম, বুঝতে পারিছো? তোমাদের জন্য হলো না। আর কটা গদার বাড়ি মারলি পারে এমনি সব বলে দিত। প্রথম বলেছে স্যারের বাড়ি যাইনি, যেই চমাচম দিছি স্বীকার করেছে কিনা? তুমি আমার মানিছো, ভালো কাজ করোনি। আবার কথা বলছিস, এখনই দিবানি কিন্তু, দেখিস কেনে। বলছি একটা সুযোগ দাও তো, হ্যাঁ, আগে জেনে নাও, ভুলও তো হতে পারে আমাদের। ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো, হাগুদা ফুটোদা আসুক, ওরা কি বিচার করে। কিন্তু এত বড় শয়তানি ওই বাড়িও যাবে কিসের জন্য বলো? ডিভোর্স হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, এখন স্যারের বাড়ি যাবে কিসের জন্য? কদিন পরে স্যার বাবা হবে, হ্যাঁ? আর এই শয়তানি ওখানে গেছে স্যারের বউই মারার জন্য। না না, আমি মারার জন্য যাইনি, আমি টাকার জন্য গেছিলাম। আমার কসমেটিকের দোকান সাজাই দেবে, তাই আমি ভাবছি কসমেটিকের দোকান বানাবো না, সেই টাকা দিয়ে আমি অন্য ব্যবসা করবো, তাই টাকা চাইতে গেছিলাম। এই দেখ আমার হাতে কি দেখেছিস তো? এরপরে যদি উল্টোপাল্টা কথা বলিস না, ঘুদুম করে মারবো, চুপচাপ বসে থাক। আর আমজাদি পোড়া আমাকে মিনছে, সত্যি তো বলেছি। আবার কথা বলছিস, কথা বললে তো দাঁতে গুঁতো দেবো, বুঝতে পারিস? কি যেন মারির যেমন ব্যথা করতেছে, আর দুঘাত দিলি সব ব্যথা কমে যাবে না। বলছি কাকা, চলো ওদিকে বাবারা আসলে পারে কথাবার্তা বলে, তখন আবার টাইট দেওয়া যাবে। দেখ রে শেফালির বাচ্চা, এই বাড়ির থেকে যদি কোথাও বেরোস না,
তখন দেখবি তোর একদিন কি আমার একদিন, তুই মাটির তলে গিয়ে পালালিও তোরে সেখান থেকে খুঁজে ফেলাবো, বুঝতে পেরেছিস? আমার নাম ঢ্যাবনা, আমি এমএলএর অ্যাসিস্ট্যান্ট ছিলাম অনেকদিন। তুই আমার এরকম সাধারণ ভাবিস না কিন্তু। তা আমার হাগু আসলে কোথাও যাবো না, শুধুমাত্র হাঁকতে জারি পারবি, তাছাড়া আর এই বাড়িতে কোথাও যেতে পারবি না। তো যার সময় যে কোনো এক বৌদিরে নিয়ে যাবি সাথে, বুঝতে পারিস? তাই তোর একদিন কি আমার একদিন, মনে রাখিস। বাবা এরকম শাসন করছে, মনে হচ্ছে কি একটা পুলিশ অফিসার। এই আমি পুলিশ অফিসারের থেকে কোনো অংশে কম না, শুধুমাত্র আমার কাছে ড্রেস নাই, বুঝতে পারিস? এত মাথায় যে বুদ্ধি আছে না তোর, এখন চ্যাংদোলা বাড়ন বাড়ো, সব সত্যি কথা বলে দিবি। আমি জানি তো আর মাত্র 10খানা বাড়ি দেবো, তুই সব সত্যি কথা বলে দিবি। না না, আমার আর বাড়ি যাওয়ার দরকার নেই, এমনি আমার হাত পা যন্ত্রণা করছে। চলো কাকা চলো। চল ভাইপো। বলতেছি হ্যাঁ বৌদি, এই ডান্ডাটা এখানে রেখে গেলাম, সর্ষের তেল মাখায় রাখো, সন্ধ্যের সময় এর আবার ধোলাই হবে। আবারও মারবা? যতক্ষণ সত্যি কথা বলবি না ততক্ষণ তোর মার হবে। আসো কাকা। চল ভাইপো, কেমন দিলাম? ভেরি গুড মার দিয়েছ। অনেকদিন হয়েছে আমার বউর উপর রাগ, বুঝতে পারিস? মারতে পারি না কেউরি, পাইছে একটা চাষ, আজকে শেফালির পর সব ঝেড়ে দিছি। ভালো কাজ করেছো। খালি খালি ঢাবনা মানে মারলো, তোমরা টাকা টাকা দেখলে দিদি কিচ্ছু বললে না। আসলে তুই তো অন্যায় করেছিস, আমরা তো জানি, তা কি করে আমরা ঠেকাবো বল? আমি অন্যায় করেছি তা কি সমাজের বুকে সবাই জানে? জানে মানে? তুই আকাশ কুকাশ করেছিস, তো সাপোর্ট করতে গেলি শুধু শুধু আমাদের নামে বদনাম হবে, তাই বলে তোমাদের চোখের সামনে এত গণ ধুলাই দিল, তাই কোনো সময় বললে না যে ঠাকুর বর মারে না? আমার মনে হচ্ছে তোমরাও ভারী মজা পাইছো আমার মারিছে তো। আরে না রে না, একটুখানি মারিছে তো রাগ কমিছে, বুঝতে পারছিস? এখন তোর উপরে সাজা কম হবে, হয়তো সাজা হলোই না, এর জন্য আমরা কিচ্ছু বলিনি। মারিছে তো আমরা এখন বলতে পারবানি। ওই শেফালি যদি কোনো ভুল করে থাকে ওরা ক্ষমা করে দাও, যে বারণ বাড়ইছে এরপরে আর বিচার হওয়ার দরকার নেই। সত্যি বলছো আমার আর বিচার হবে না? দেখছি আমরা কিছু করা যায় কিনা, কিন্তু এরপর যদি ফাজলামি করিস তখন কিন্তু তোর সাথে আমরা নেই। ঠিক আছে, হ্যাঁ এইবার যে করে হোক পরীক্ষায় পাশ করাই দাও, পরের বার থেকে আর ভুল হবে না। ভুলভাল পরীক্ষা দেবার বলতিস, পাশ করাই দিও। যত জ্বালা এখন পড়েছে আমাদের ঘরে, হাগু ফুটো আসলি পারে একটু বুঝে বলতে হবে, কি বলো? হ্যাঁ, নালি সব এই ঘটনাটা ফ্ল্যাশ হয়ে গেলি পারে আমাদের আর জামানত হবে না, যে করেই হোক এই ঘটনাটা বালি চাপা দিতেই হবে, কি বলো দিদি? একদম। শুধু শুধু মার খালাম, আবার কথা বলছি, চুপচাপ বসে থাক। তোমরা তো মার খাওনি তো বুঝবা কি করে কেমন লাগে? ওই গদা দিয়ে বার হইছে, ওর মানে শক্তি কি কম? হাত পা কিরকম ভেঙে নিয়ে আসতেছে। ফাজলিমি করার সময় মনে থাকে না? কি ফাজলিমি করেছি? খালি একটু করে তেল দিছি, তেলের জন্য এতখানি মার খাবো আমি জানি? তোর কিডনি দুটো বিক্রি করে দেনি সেটাই দেখ। কত দরদ, কিডনি বিক্রি করে দেবে। চুপচাপ থাক, কথা বলিস না। বুড়ি মারে বুড়ি, বাবা রে, হাত পা কিরকম ভেঙে নিয়ে আসতেছে রে, মরে গেলাম রে, মরে গেলাম। ভাবতেছি এইভাবে থাকা যায় না, কটা হাড়ি বোতল কিনতেই হবে। একা একা থাকবো তাও ভালো, ওদের বেশি কথা শুনবো না। কি যেখান থেকে টাকা পয়সার কটা ম্যানেজ করে তারপরে মোটামুটি হাড়ি বোতল কিনে একা একা রান্না করে খাবো তাও ভালো, ঝামেলার ভিতরে নাই। সুমা বোন, কেমন আছিস? কি আপনি? আপনাকে চিনতে পারছি না তো। এরকম রাগ করছিস কেন? সেদিন তুমি যা বলেছো তারপরে তোমার আর আমার ভিতরে কোনো সম্পর্ক নেই, মাফ করে দে বোন। সেদিন আমার মাথায় রক্ত গরম হয়ে গেছিল, তাই কি বলেছি তোরে, কিছু মনে করিস না। বাবা এরকম বিপদের সময় আমার বাড়ির থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলে, আর এখন বলছো কি বলে ফেলেছি। দেখলে বোন, তোরে ছাড়া আমার কিরকম একটা খালি খালি লাগে, তার জন্য দেখ বাড়ি ঘর তালা মারে আবার চলে আইছি। তুমি আবার কোনো না কোনো প্ল্যানিং করে আইছো। তোমার আমার চিনা হয়ে গেছে, তোমার সাথে আমি আর বন্ধুত্ব করবো না। একটা সুযোগ দে রে, একটা সুযোগ দে। তোর সাথে আমি কোনদিন খারাপ ব্যবহার করেছি বল? সেদিন মাথার উপর একদম চড়ক গাছ হয়ে গেছে, এর জন্য তোর কি নাকি বলে ফেলাইছি। তুই বল, আজ পর্যন্ত তোর সাথে কোনো খারাপ ব্যবহার করেছি আমি? সেটা তো করনি, কিন্তু সেদিন যা বলিস আমি ভীষণ কষ্ট পাইছি। দেখ সেদিন তোর যদি না বলতাম এই বাড়ি আর আসতেও পারতাম না, আর তুই এই বাড়ি এসে মোটামুটি থাকার জায়গাও পাতিস না। কিন্তু এই বাড়ির লোকের আমি বলেছি দিদির সাথে আমার ঝগড়াইছে, আমার এই বাড়ি থেকে খেদাই দিয়েছে, এখন আমি কি বলবো? আরে হাত পা ধরে যে করে ম্যানেজ করে নিতে হবে না। নতুন একটা খবর পাইছি। কি খবর? ফুটোর অ্যাকাউন্টে বলে 5 লাখ টাকা পড়েছে। কি বলো? রে হ্যাঁ সত্যি কথা বলছি। তুমি কি করে জানলে? গোপন সূত্রে জানিছি। হ্যাঁ হতেই পারে না। রে হ্যাঁ সত্যি কথা, ওর অ্যাকাউন্টে কিনা 5 লাখ টাকা ফেলাবে? আরে অনেক কথা না, তোরে বল বানি, তুই আগে বল, আমার মাফ করে দিছিস তারপরে তোর খুলে বলতেছি। 5 লাখ টাকার সামনে কোনো ঝগড়াঝাটি আসে নাকি? আসো কোলাকুলি করি, মাফ করে দিছিস তো? একদম। আর বলিস রে, পুরোনো বাড়ি গেছিলাম আগে, ওখান থেকে নাই, তারপরে এখানে চলে আসলাম। তা দেখিস না কতখানি প্রমোশন হয়েছে। আগে ভালো ঘর ছিল, সেখান থেকে নাতি মারে খেদাই দিয়ে এই পুরোনো ভাঙড়ি ঘরে দেশে ওরে মোটামুটি থাকার জায়গা পালিয়ে হলো, বুঝতে পারিস? ও নিয়ে কোনো চাপ নাই। কি করে কি ফুটোর নামে 5 লাখ টাকা পড়লো বলো দেখি? আরে মাস্টারের বউ অজ্ঞান হয়ে গেছিল, বুঝতে পারিস? তারপরে হসপিটালে গিয়ে কি না কি কেলোকারি হয়েছে, ফুটো বিশাল একটা দান বাঁধাইছে, ডাক্তার ভয় পাইয়ে ফুটোর অ্যাকাউন্টে 5 লাখ টাকা ফেরত দিয়েছে। হতেই পারে না। আরে হ্যাঁ রে সত্যি কথা, তোর যদি বিশ্বাস না হয় ফুটো বাড়ি আসুক, শুনিস কেন দেখিস কেন বলবে না। তোমার কি মনে হয় এই পুরামুখো মিনছে আমার সত্যি কথা বলবে? এই যে সুযোগ ফুটোর নামে, বুঝতে পারছিস? 5 লাখ টাকা পড়েছে অ্যাকাউন্টে, এখন রাতারাতি আমরা এই বায়োমেট্রিক দিয়ে ওর আঙুলির ছাপ্পা দিয়ে সব টাকা উঠে নেবো। হবে মানে আমার ওই যে একটা সাইবার ক্যাফে একটা বন্ধু আছে, তার সাথে কথা বলিয়েছি, সব কিছু রেডি, বুঝছিস? খালি রাতের ঘুমির অন্ধকারে ওর আঙুলির ছাপ্পা নিতে পারলে কাজ হয়ে যাবে, 5 লাখ টাকা হয়ে যাবে। 5 লাখ টাকা হলেও মোটামুটি কম না, ওদের একটা ভালো ষোলো একটা ব্যবসা করা যাবে। ব্যবসা মানে তুই কি বলিস? এই অভাবের দিনে 5 লাখ টাকা বিশাল বড় টাকা। তা ঠিক কথা বলিস। তা বোন খালি খালি রাগারাগি করিস না, বুঝছিস? সেদিন মাথায় চড়ক গাছ উঠে গেছিল, তাই তোর উল্টো পাল্টা বলেছি। তুই হচ্ছে আমার নিজের বোন, একদম মানে এই এক রক্তের বোন, বুঝতে পারছিস? সেদিন একটু ভুল ভালো হয়ে গেছে, তার জন্য আমি তোর সাথে ক্ষমা চাচ্ছি। আরে না, কোনো ক্ষমা চাওয়ার দরকার নেই, ভুল মানুষের হতেই পারে।
তাহলে আর বসে থাকে লাভ কি, কাজে লাগে পড়ো। বলছি দিদি, ওদের ভিতরে খাতে গেলেই বিশাল খিস্তি খামারি করতেছে উল্টো পাল্টা, বুঝতে পারিস? তাই ভাবছি এখানে গ্যাস যখন আছে, হাড়ি কড়াই একটা দুটো আছে, আর দুই চারটে জিনিস কিনলি পারে, আমরা আলাদা রান্না করে খাতে পারবানি। হ্যাঁ তাই করলেই হবে না, ওদের ভিতরে খাওয়ার দরকার নেই। তারপরে শালারা কোন সময় কি ইন্দুর মারা বিষ মিশাই দেবে আমাদের মতন, তারপর খাইয়ে চিত হয়ে পড়ে যাবানি দুইজনে, তাই তো? তার জন্য ভাবিছি আলাদা রান্না করে খাবো। ভালোই তো ভাবিছিস। বলছি কি ঢ্যাবনারে দেখেছিস নাকি? ও বাবা, ঢ্যাবনা তো এখন এই বাড়ির প্রধান হয়ে গেছে। সে কথাবার্তা শুনো না, বাবারে বাবা, মনে হয় মেম্বারের সাথে ঘুরতি ঘুরতি মেম্বারের কপি পেস্ট করতেছে। এই একটু আগে তো শেফালিরই বাড় হলো, এই তোমার বর, বুঝিস ঢ্যাবনা। কি বলিস, ঢ্যাবনা বড় হইছে? পুরি বাবা, তারপরে বেলনের মতন বড় একটা লাঠি দিয়ে বড় হইছে। এই জামা কাপড় ধয় না, ওই লাঠি দিয়ে একটু আগে বাড়াইছে, দেখি ক্যাকু করে আওয়াজ হচ্ছে। মাটার এত বড় আসপর্দা হয়ে গেছে, খালি আসপর্দা, মনে হচ্ছে ওই মেম্বার। বলিস কি? তোমার ঢ্যাবনা নেই, সে এখন রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে গেছে বলে হচ্ছে। মালটার একটু টাইট দিতে হবে, সাবধান। ওরে টাইট দিতে যায়, তুমি যেন টাইট খেয়ে যেও না। সে ঢ্যাবনা নেই, তাই নাকি? দেখা যাবে না, দেখে না তুমি চিনতেই পারবে না, গেটাবি চেঞ্জ হয়ে গেছে ঢ্যাবনার। যাই হোক, আমরা টাকা পালি হলো। ঠিক বলিস দিদি। তা দেরি কিসের, কাজে লেগে পড়ো। তো বন্ধুরা দেখো, ফুটোর 5 লাখ টাকা কি করে আমরা আত্মসাৎ করে ফেলি। রাত ভরের ভিতরে ফুটোর 5 লাখ টাকা গায়েব করে দেবো। শালা জমি দিবি না, এ দিবি না, তোর টাকা গায়েব করে দেবো ডাইরেক্ট।